স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এঁচোড়ের ডালনা। প্রথমেই এঁচোড়টাকে কেটে নেব, সেই জন্য চাকুটাকে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এতে এঁচোড়ের মধ্যে যে আঠা ভাবটা আছে সেটা চাকুর গায়ে লেগে যাবে না, আর লেগে গেলেও অনায়াসে সেটা উঠে যাবে। এঁচোড়টাকে আমি বাজার থেকে ছাল ছাড়িয়ে এনেছিলাম। এবার ভেতরের বুকাটাকে বাদ দিয়ে দিচ্ছি। এটাকে ফেলে দিতে হবে, এই অংশটাকে পুরোটাই ফেলে দিতে হবে। এরপর বীজগুলোকে আলাদা করে নিচ্ছি, কারণ বীজের পেছনে যে অংশটাকে বাদ দিয়ে দেব সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সরাসরি। তোমরা নিজেরাই বাড়িতে এটা কেটে নিতে পারবে। বীজগুলোকে বাদ দিয়ে নিয়েছি। এবার পেছনের যে মাংসল অংশটা আছে সেটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এগুলোকে পুরোটাই নেওয়া যায়, আর এঁচোড় যদি একদম কচি হয় তাহলে বীজ আর ভেতরে যে মাংসল অংশটা আছে সেটা পুরোটাই নেওয়া যেতে পারে। আর যখন একটু বীজ হয়ে যাবে তখন এগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। সেটাকে লম্বালম্বিভাবে চাকু দিয়ে প্রথমে কেটে নিতে হবে, তারপর বীজটাকে আলাদা করে দিতে হবে। আর পিছনে একটা ব্রাউন কালারের অংশ আছে সেটাকেও বাদ দিয়ে দিতে হবে। প্রথমেই আমি বীজগুলোকে একটু লম্বালম্বিভাবে টুকরো করে নিচ্ছি। সবগুলো এইভাবে টুকরো করে নিলে ছাড়াতে অনেক সুবিধে হবে, সেই জন্য আগে আমি বীজগুলোকে একসঙ্গে করে নিচ্ছি। তারপর এগুলোকে বেছে নেব। কিভাবে নেব, কোনটা বাদ দেবো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগের একটা ভিডিওতেও আমি এঁচোড় কীভাবে কাটতে হয় সেটা দেখিয়েছিলাম, আবারও তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। এবার বীজের অংশটাকে দেখো আমি কোন অংশটাকে নিচ্ছি আর কোন অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। পেছনের মাংসল অংশটাকে সরাসরি নিয়ে নিচ্ছি। উপরে যে অংশগুলো আছে একটু পাতলা পাতলা অংশ লোমের মতো, সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এই বীজগুলোকে নিয়ে নিচ্ছি। এবার দেখো বীজটাকে কীভাবে ছাড়াবে। প্রথমে বীজের পিছনের অংশটাকে আমরা নেব, সেই জন্য পেছনের এই অংশটাকে নিয়ে নিচ্ছি। আর বীজের যে পরে পাতলা একটা ব্রাউন কালারের অংশ আছে সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে, কারণ এগুলো তেতো হবে আর সেদ্ধ করলে শক্ত হয়ে যাবে, যেটা মুখের মধ্যে লাগবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য এই যে অংশটা আছে এগুলোকে নেব, আর বাকি অংশটাকে বাদ দিয়ে দেবো। আবার দেখিয়ে দিচ্ছি, পেছনের অংশটা নিয়ে নিচ্ছি, বীজটাকে নিয়ে নিচ্ছি, ব্রাউন কালারটা ফেলে দিচ্ছি। এই দুটো অংশ নেওয়া যাবে। আর পিছনের যে ব্রাউন কালারের অংশগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আলতো করে এটাকে তুলে নেওয়া যায়, দেখতেই পাচ্ছ। আর এই যে সাদা অংশটা আছে এটাও ফেলে দিতে হবে। পাপড়ির মতো সাদা অংশটা ফেলে দিলাম, ব্রাউন কালারের অংশটা ফেলে দিলাম, বীজটা নিলাম, আর পেছনের কিছুটা অংশ নিয়ে নিলাম। এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 1 লিটার মতন জল। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। জলটা খুব বেশি ব্যবহার করার দরকার নেই, কারণ এই জলটাকে আমরা পরে ব্যবহার করব। এই জন্য সামান্য জল ও সামান্য হলুদ দিয়ে এটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার আমি 2টো গোটা আলু দিয়েছি, কারণ আলুগুলোকে পরে কেটে দেব। সব এঁচোড়গুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব। খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই, তাহলে এঁচোড়গুলো গলে যাবে, তাহলে রান্না করতে গেলে এটা গলে গেলে খেতে ভালো লাগবে না। একটা সিটি দিয়েই ভাপটাকে বের করে দিতে হবে। এঁচোড়ের যে ঢাকনাটা আছে সেটাকে একটু জলের তলায় ধরলেই আস্তে করে খুলে যাবে, অথবা একটা সিটিও দেওয়া যেতে পারে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এখানে আমি 2 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। এবার আলুগুলোকে ভেজে দিচ্ছি। আমি গোটা আলুগুলোকে ভেজে নিয়ে টুকরো করে দেব, তোমরা চাইলে এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েও ভেজে নিতে পারো। আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার দেখো এঁচোড়টা কতটা সেদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি। একেবারে গলে যায়নি, এরকম নরম হয়েছে। হাতে চাপ দিলে একটু নরম লাগছে, কিন্তু একেবারেই গলে যায়নি। এই জলটা যে আছে সেটাকেও পুরো ছড়িয়ে নিতে হবে। আলুগুলোকে একটু লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে এঁচোড়গুলোকেও একটু ভেজে নেব। এঁচোড়গুলো একটু ভেজে নিলে এটা খেতে অনেক সুস্বাদু হবে। যদি মশলার সঙ্গে এটাকে ভাজা করা হয় তাহলে এটা অতটা খেতে ভালো হবে না, এর মধ্যে একটা কাঁচা ভাব থেকে যাবে।
সেই জন্য প্রথমেই আমি এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। আমি একটু কম তেলেই এটাকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আরও একটু বেশি তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারো। মোটামুটি আমি এটাকে সতে করে নিয়েছি বলা যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনির টুকরো। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দেবে, না হলে তেলে পড়লে এটা ফেটে এসে চোখে মুখে লাগতে পারে। সেই জন্য সবসময় আমি বলে থাকি ফাটিয়ে নেওয়া এলাচটাকে ফাটিয়ে নেবে, লঙ্কাটাকে টুকরো করে দেবে। এবার এতে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটাকে দিয়ে এটাকে ভেজে নেব। একবারেই লাল করব না, এইরকম একটু লালচে কালার চলে আসলে আমি এর সঙ্গে রসুনটাকেও দিয়ে দিয়েছি। রসুনটাকে অনেক সময় বেটেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে গোটা রসুনের ব্যবহার করেছি। তেলের মধ্যে গোটা রসুন দিলে একটা খুব সুন্দর গন্ধ হয়, সেই জন্য আমি রসুনটাকে এখানে গোটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে রসুন বাটাও এখানে ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা আগে বেটে রেখেছিলাম বলে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর এতে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু চামচ ভরে দিয়েছি, কারণ এতে কালারটা খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে ধনের গুঁড়ো দেওয়া যেতে পারে, 1/2 চামচ মতো ধনের গুঁড়ো চাইলে তোমরা দিতে পারো। আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এখানে সামান্য জল দিয়েও মশলাটাকে ভেজে নিতে পারো। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটোটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টের পরিবর্তে তোমরা টমেটো কুচি করেও এখানে দিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। আমি সবসময় বলে থাকি টমেটো দেওয়ার পর লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় আর আলু টুকরো। আলুটাকে আগেই আমি বলেছিলাম এগুলোকে টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালো করে এঁচোড়টাকে কষিয়ে নিতে হবে। এঁচোড় ভাজা যত ভালো হবে এঁচোড়ের স্বাদও ততটাই ভালো হবে। এঁচোড় রান্না করতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু এঁচোড়টাকে আমি 60% মতন সেদ্ধ করে নিয়েছি। তারপর আলু আর এঁচোড়টাকে আলাদা করে ভেজে নিয়েছি, সেই জন্য রান্না করতে আর খুব বেশি সময় লাগবে না। ভাজা হয়ে গেলেই এতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল। এঁচোড় সেদ্ধ করে যে জলটা বেরিয়েছিল সেটাই আমি এখানে ব্যবহার করেছি, কারণ এই জলটায় প্রোটিনে ভরপুর থাকে। এই জলটা ফেলে না দিয়ে এটা সবজির মধ্যেই ব্যবহার করে নিলে এঁচোড়ের স্বাদও যেমন ভালো হবে আর এটা পুষ্টিগুণও বজায় থাকবে। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটে উঠতে দেব। তোমরা যদি গ্রেভি রাখতে চাও তাহলে আর একটু জল বেশি পরিমাণে দিয়ে দেবে। এবার ভালো করে ফুটে উঠলে এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়ে গেলেই এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যে কোনো নিরামিষ রান্নায় চিনি ব্যবহার করলে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে আর নিরামিষ রান্না খেতেও ভালো হয়। সেই জন্য চেষ্টা করবে সামান্য একটু চিনি ব্যবহার করতে। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে এটাকে নাড়িয়ে দিতে হবে। আমি বাজার চলতি সানরাইসের গরম মশলাই এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে ঘরে তৈরি করা গরম মশলাও এখানে ব্যবহার করতে পারো। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও শুকিয়ে গেছে। আমি যেহেতু একদম গ্রেভি রাখবো না, সেই জন্য এরকম শুকনো শুকনো অবস্থায় নামিয়ে দেব। মনে হচ্ছে আলুটা সেদ্ধ আর একটু হবে, সেই জন্য আমি এটাকে একটুক্ষণ ঢাকা দিয়ে আবারও একটু সেদ্ধ করে নেব। প্রয়োজন হলে এখানে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করা যেতে পারে। সেক্ষেত্রে এখানে গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। আমি আর কোনো জল এখানে যোগ করছি না। এখানে একটু ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট মতন সেদ্ধ হতে দিয়েছি। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছ পুরো জলটা টেনে গেছে, এঁচোড়টা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে
এটাকে নামিয়ে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে একটু জল দিয়ে গ্রেভিও রাখতে পারো, আমি যেহেতু রাখিনি, এই অবস্থায় আমি নামিয়ে নেব। সবশেষে এতে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।